তথ্য প্রমাণের পরও আইডি হ্যাক নিয়ে রাজনীতি করছে একটি দল। কিশোরগঞ্জে জামায়াত আমির ময়মনসিংহে বললেন, পুরনো রাজনীতি চায় না তরুণরা। পর্যবেক্ষকদের মধ্যে বিশেষ দলের সংখ্যায় বেশির অভিযোগ বিএনপির। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ঠাকুরগাঁয়ে ফখরুল। কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। শেষ সপ্তাহে নির্বাচনী প্রচারণায় সরগরম ভোটের মাঠ। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের আশ্বাস আর প্রতিশ্রুতি। চট্টগ্রামে বিএনপির সরোয়ার আসলাম, শেরপুরের ফাহিম চৌধুরীর নির্বাচনে বাধা নেই। ঢাকা 11-এ কাইয়ুমের মনোনয়ন বৈধ, আপিল বিভাগের আদেশ। এবং র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। বদলে যাবে পোশাকও, শিগগিরই আদেশ জারি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। এক্সআইডি হ্যাক নিয়ে তথ্য প্রমাণ পেয়েও একটি দল নেতিবাচক রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজের মাঠে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। পরে ময়মনসিংহের জনসভায় যোগ দিয়ে বলেন, কৃষি বিপ্লব ঘটাতে কৃষকের পাশে থেকে 11 দলীয় ঐক্য। সায়েম আকন্দের ছবিতে হারুনুর রশিদের প্রতিবেদন। কানায় কানায় পূর্ণ কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠ। মঞ্চে উঠেই হাত তুলে নেতাকর্মীদের অভিবাদন জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন জামাত শিবির সহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। হেলিকপ্টারে করে জামাত আমির আসেন কিশোরগঞ্জে। জনসভায় যোগ দিয়েই বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরুতেই জামাত আমির এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে বলেন, মায়েদের পক্ষে কথা বলায় প্রতিপক্ষ উঠে পড়ে লেগেছে। নারীদের সমাজের সবচেয়ে সম্মানিত স্থানে রাখা হবে বলে প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। 13 ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশের সূচনা হবে উল্লেখ করে জামাত আমির বলেন, অতীতের গল্প মানুষ আর শুনতে চায় না, মানুষ পরিবর্তন চায়। একটি শোষণ ও পারিবারিক দাপটমুক্ত দেশ গঠনে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র ভোটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, কৃষি বিপ্লব ঘটাতে কৃষকের চাহিদা পূরণে গুরুত্ব দেবে জামাত। এছাড়া পাচার করা টাকা ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে
এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। সরকার গঠন করলে তরুণদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই। সেই নূতন বাংলাদেশ হবে 24-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। ময়মনসিংহের পর গাজীপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। জয়দেবপুর রাজবাড়ী মাঠ থেকে সেই খবরই জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জামায়াত আমির কখন নাগাদ জয়দেবপুর এসে পৌঁছাবেন আর সভাস্থলের পরিস্থিতি কি জানাবেন? মূলত কিছুক্ষণ আগেই এই গাজীপুরের জয়দেবপুরের এই রাজবাড়ী মাঠের এই জনসভা শুরু হয়েছে, যেখানে মূলত স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। আর এই জনসভা উপলক্ষে মূলত দুপুরের পরে এই জোহরের নামাজ পড়েই মূলত এই যে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং এখানে মূলত এই মঞ্চের সামনে তারা অপেক্ষা করছেন, বসে আছেন এবং শীর্ষ নেতারা কথা বলবেন। এখন মূলত স্থানীয় নেতারা কথা বলছেন, এখানে এসেই জামায়াত আমির কথা বলবেন এখানে। এবং এই গাজীপুরের যে 5টি সংসদীয় আসনের যারা সংসদ সদস্য হিসাবে এই 11 দলীয় জোটের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিবেন এবং ভোট চাইবেন এবং তিনি দিক নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা নিয়েই কিন্তু এই নেতাকর্মী যারা আছেন তারা ভোটের মাঠে এই জামাত বা 11 দলীয় জোটের পক্ষের যারা নেতাকর্মী তাদের পক্ষে ভোট চাইবেন। এখানে জামাতের 4 জন এই গাজীপুরের প্রার্থী রয়েছেন জামাতের এবং একজন শাপলাকলির প্রার্থী রয়েছেন আবু নাসের। এই ছাড়া আমরা দেখছি যে এই জন্য 11 দলীয় জোটের প্রার্থীর সমর্থকরা আছেন, জামাতের নেতাকর্মীরা রয়েছেন এবং এনসিপির নেতাকর্মীরা রয়েছেন এবং মূলত যত সময় যাচ্ছে ততই নেতাকর্মীরা আস্তে আস্তে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। জামায়াত আমির মূলত বিভিন্ন জায়গায় যে বার্তাগুলো দিচ্ছেন সেখানে যে কৃষকদের প্রণোদনা দেয়া এবং বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ স্থাপন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ বা বাংলাদেশ গড়ার একটি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেখানে মূলত চাঁদাবাজ কিংবা যারা এই 5 আগস্টের পরে যে চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত যে সমাজের যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষা জামাত পূরণ করবে ক্ষমতায় গেলে, এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। কিছুক্ষণ পরেই হয়তো জামাত আমির এখানে উপস্থিত হবেন এবং তার বক্তব্য দেবেন। এই ছিল এই জয়দেবপুরের নির্বাচনী মাঠের খবরাখবর। গাজীপুরে জনসভা যোগ দেবেন জামায়াত আমির, সে খবর জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ। 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। সফর ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে উপকূলীয় এলাকার নেতাকর্মীদের মাঝে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থা। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 20 বছর পরে আবারও বরিশাল সফরে তারেক রহমান। সর্বশেষ সফর করেছিলেন 2006 সালে। তার এই সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। ইতোমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। বরিশালের আগমন দেখার জন্য শুধু বিএনপি অঙ্গ সংগঠনই নয়, সারা বরিশালবাসী, বিভাগের বরিশালবাসী সাধারণ জনসবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। বুধবার বেলস পার্ক ময়দানে শুরু হবে জনসভা। আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এই জনসভা বরিশাল বিভাগের 21 আসনে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচনের প্রাক্কালে জনাব তারেক রহমানের এই বরিশাল আগমন এই অঞ্চলের যে 21টি আসন রয়েছে সেই 21টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবেন। স্বাধীনতার 55 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশালের। সম্ভাবনা থাকলেও গুরুত্বের অভাবে উপকূলীয় এই এলাকা পিছিয়ে রয়েছে। বিভাগকে কেন্দ্র করে যা যা উন্নয়নমূলক কাজ এগুলো বিএনপি সরকার করে গেছেন, সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসাবে তার মায়ের অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন, এটা আমরা বরিশালবাসী আশা করি।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথম থেকে যখন আসা শুরু হবে তখন থেকে আমরা একেবারে সবাই স্থলে আমরা স্কেলিটন ডিউটি দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমরা ওই সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে, সাথে আমাদের মোবাইল টহল এমনি বাড়ছে, আরও বাড়াবো। তারেক রহমানের এই সফর আগামী নির্বাচনে বিএনপির সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে এখন দেখার বিষয় সেটাই। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। এদিকে প্রথমবারের মতো কাল ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তার আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন তারেক রহমানের আগমনের উপলক্ষে কেমন দেখছেন সার্বিক আয়োজন? জানেন যে ফরিদপুরে কিন্তু এই প্রথমবারের মতো বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু নির্বাচনী একটি জনসভা বক্তব্য রাখবেন। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে কিন্তু এই বক্তৃতা করবেন এবং দলীয় নেতাকর্মী পাশাপাশি আগামী দিনের যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তিনি ধারে শীর্ষ প্রতীকে ভোট চাইবেন, এমনটি আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। আপনাকে বলে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু এই রাজেন্দ্র কলেজের মাঠ সহ সারা শহরেই কিন্তু বিভিন্ন রকমের সাজসজ্জা শুরু হয়েছে এবং রাজেন্দ্র কলেজের মাঠে কিন্তু বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদ হোসেনের নেতৃত্বে একাধিক টিম কিন্তু এখানে পরিদর্শন করেছে এবং যে কাজ চলছে সেই কাজের সর্বশেষ পরিস্থিতি তারা জানার চেষ্টা করছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক যিনি আছেন অ্যাডভোকেট মোদারেস আলী ইসা। তিনি বলেছেন যে দলীয় প্রধান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা বিশেষ উদ্দীপনা এবং স্পৃহা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং একটা রব তৈরি হয়েছে এবং নেতা যখন ফরিদপুরে আসবেন তার কাছে যেমন এলাকাবাসীর নানা রকম প্রত্যাশা আছে, সেরকম দলীয় কর্মকাণ্ডের নিয়েও কিন্তু তিনি আমাদের দিক নির্দেশনা দেবেন। আগামী দিনের ইলেকশন বা আগামী দিনের ভোটের বিষয়ে কথা বলবেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের যিনি সহ সাংগঠনিক সম্পাদক দায়িত্ব রয়েছে ফরিদপুর বিভাগের খন্দকার মাসুদ জামানের সঙ্গে। তিনি বলেছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে, তারেক রহমানের নিরাপত্তা নিজস্ব নিরাপত্তার টিম রয়েছে, সেই টিমের পাশাপাশি এই ফরিদপুর জেলার যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ দ্বারাও কিন্তু একটি শক্ত টিম গঠন করেছে তার নিরাপত্তা এবং তার আগমনকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে আগামীকাল বরিশাল থেকে 1টার সময় আকাশপথে তিনি কিন্তু হেলিকপ্টার যোগে ফরিদপুরে আসবেন এবং ফরিদপুরের এই যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু তিনি বক্তৃতা করবেন দুপুর 2টার দিকে, এমনটি বলেছেন। তো সব মিলে বলতে হয় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কিন্তু একটা আনন্দ এবং স্বাচ্ছ্বাস রব এবং তারুণ্য সৃষ্টি হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো উজ্জ্বল ছিল ফরিদপুরের তারেক রহমানের আগমনের সর্বশেষ খবর। এদিকে 6 ফেব্রুয়ারি নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বিএনপি। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। নির্বাচনে বিএনসিসি ক্যাডেট মোতায়েনে উদ্বেগ জানান তিনি। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে একটি বিশেষ দলের সমর্থকদের সংখ্যাই বেশি থাকার অভিযোগ করেন মাহাদি আমিন। ইশতেহার এবং আমাদের 31 দফা নিয়ে 27 দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি, সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করবো। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন, ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে বিএনসিসির ক্যাডারদেরকে মোতায়েন না করবার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কুমিল্লা 4 আসনের 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নানা প্রতিশ্রুতির পাল্টাপাল্টি অভিযোগে প্রচারের শেষ সপ্তাহে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণার শেষ সময় এসে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই 71কে পিছিয়ে ফেলতে চায়। 71কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব চর্চা
সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিতে হবে। দুপুরে কুমিল্লায় নির্বাচনী সভায় যোগ দেন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ১২ তারিখ সূর্য ডোবার সাথে সাথে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ১২ তারিখের পরে যদি ভুলেও বাগুর বাজারে একটা পয়সা কেউ খাওয়ার চেষ্টা করে, একদম তাদের ভিতর থেকে টাকা উঠে নেওয়া। চট্টগ্রাম ৬ আসন রাউজানে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরী। ১২ ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাস দমনে জনগণের সম্মিলিত প্রতিরোধ করে তুলবে এই কথা বলেন তিনি। ১২ তারিখের পরে আমি নির্বাচন তো হলে পরে আমি তাদেরকে তো অনুরোধ করব না, আমি অন্যায়কে অন্যায় কথা বলবো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমি সকলকে নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলব। নীলফামারীতে নির্বাচনী প্রচারণায় নেমে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ যোগাযোগ, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি ও কর্মসংস্থানের অঙ্গীকার করেন। এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা হিসেবে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা দরকার। বরিশাল সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। এই সময় তিনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন। এছাড়া সারা দেশেই নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। আফনান অপসরা, এখন। ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো বাধা নেই তার। এদিকে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর ও শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ইমদাদুল আজাদের প্রতিবেদন। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তবে এখনও বেশ কয়েকটি আসনের প্রার্থিতার বৈধতা নিয়ে চলছে আইনি লড়াই। প্রার্থীদের বিষয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালত থেকে সিদ্ধান্ত আসে ৩টি মামলার। চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর ও শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দেন আপিল বিভাগ। তবে আদেশে আপিল বিভাগ উল্লেখ করেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না। এখন বলা যেতে পারে যে জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর বিএনপির ২ জন ধানের শীষের প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আজকে থেকে মাত্র কদিন বাদে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই। বিপ্লব উত্তর বাংলাদেশে যে নতুনভাবে এই বিচারালয়ের পদচারণা, সেজন্য আমরা সবাই খুবই আশাবাদী এবং এইভাবে হয়তো দেশটা আগায় যাবে। তো আর ভাই তো বলেই দিলেন, সো এই ৩ জনের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহ জনগণকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেখ। একই দিন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা নাহিদ ইসলামের রিট খারিজ করেন হাইকোর্ট। ফলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা রইল না। ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম এ কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। তিনি বিগত শেখ হাসিনা সরকারের সময় নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে তিনি অনেকটা রিফিউজি স্ট্যাটাসে বসবাস করছিলেন। ৫ই আগস্টের পর তিনি দেশে ফিরে আসছেন। সুতরাং এর সঙ্গে কোনো সংগ্রাম, এটা সম্পূর্ণ মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রার্থিতা বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছে। বাতিলের আদেশ দেন সর্বোচ্চ আদালত। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। ঢাকা ১৪ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান। আর সে খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত প্রার্থী, আর এই আসনে বিএনপি প্রার্থী সানজিদা তুলির প্রচারণার খবরও জানাবেন। এখানে ব্যারিস্টার আরমান ঢাকা ১৪ আসনে তার পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। তারা ভোট চাওয়ার সাথে সাথে তারা ক্যাম্পিংয়ের একটা আয়োজন করেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঢাকা যে চিড়িয়াখানা রোড মিরপুর, সেখান থেকেই তারা যে মূলত এই কার্যক্রমটি পরিচালনা করছে। আমার পেছনে যে বাজারটি দেখছেন, এই বাজারে তারা যে ক্যাম্পেইন করছে এবং ব্যারিস্টার আরমানের পক্ষে ভোট চাচ্ছে। তবে আমরা সকাল থেকে একটা জিনিস দেখতে পেয়েছি যে এইখানে যে বিএনপির প্রার্থী আছেন সানজিদা ইসলাম
তুলি, তার পক্ষেও কিছু নারী ভোটার বিএনপির পক্ষ থেকে ভোট চেয়েছিল। আমি যদি একটু তথ্য এখানে জানিয়ে রাখি যে এই আসনে মোট 4,50,000 প্লাস ভোটার রয়েছেন এবং এখানে যে প্রার্থী আছেন তারা স্বতন্ত্র সহ মোট 12 জন প্রার্থী রয়েছেন। তারা তাদের মতো করে ভোট চাচ্ছেন এবং এখানে আরেকটি কথা না বললেই নয়, এখানে স্বতন্ত্র প্রার্থী যে ফুটবল মার্কা সে এখানে বেশ আজকে সকাল থেকেই প্রার্থীর প্রচারণা চালিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে এখন ব্যারিস্টার আরমানের পক্ষ থেকে তারা ছাত্র শিবির প্রচারণা করছে এবং তারা এখানকার যে ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে তাদের যে সমস্যাগুলো সেগুলো শোনার চেষ্টা করছে এবং তাদের যে প্রতিশ্রুতি ব্যারিস্টার আরমানের পক্ষ থেকে তারা সেটি এখানে দিচ্ছে। তারা এখানে জানিয়েছে যে মিরপুর একটি জনবহুল এলাকায়, এখানে অনেক ধরনের শিল্প প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানে বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার তাগিদেই তারা প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছে। তবে আরেকটি কথা বলে রাখি, এখানে যে ব্যারিস্টার আরমান এবং তুলি রয়েছে তাদের যে দুজনেই কিন্তু গুম খুনের সঙ্গে তাদের যে ব্যারিস্টার আরমান দীর্ঘদিন এখানে গুম ছিলেন এবং তুলি ছিল মায়ের ডাক সংগঠনের কর্মী। তাদের এখানে সৌহার্দ্যপূর্ণ একটা সহাবস্থান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ তথ্য। কুমিল্লার 4 আসনে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ। অংশ নিচ্ছেন উঠান বৈঠকে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী খালেদ সাইফুল্লাহর কাছ থেকে। ছাড়া সৈয়দপুরে বিএনপি নির্বাচনী প্রচারণার খবর জানাবেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতেই যাচ্ছি খালেদের কাছে। খালেদ, জানাবেন হাসনাত কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, কেমন সাড়া পাচ্ছেন? কুমিল্লা 4 আসন থেকে 11 দলীয় জোটের প্রার্থী হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি সকাল থেকে দেবিদ্বারে কিন্তু গণসংযোগ করছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন। কিছুক্ষণ আগে 2টি উঠান বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন। আমরা দেখাতে চাচ্ছি যে কুমিল্লার চান্দিন দেবিদ্বার এলাকার যে বড়কামতা গ্রাম রয়েছে, আজকে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে তিনি এখানে এসেছেন এবং সেখানে তিনি তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহণ করেছেন এবং তিনি বিভিন্ন গ্রামে তার 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কিন্তু তিনি অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে বিভিন্ন জায়গাতে যে এই দেবিদ্বারকে কী ধরনের পরিবর্তন করবে সেগুলোর প্রতিশ্রুতি দিচ্ছেন। হাসনাত একটি কথা বললেন যে যারা নির্বাচনে তার সাথে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করেন যেন 12 তারিখের পর অর্থাৎ 13 তারিখ থেকে এই দেবিদ্বারে আর কোনো চাঁদাবাজ থাকবে না এবং তারা যেন কেউ যদি কোনো দুর্বৃত্তায়নের চিন্তা করে সেটি যেন আগেই সংশোধন হয় না এবং পরবর্তীতে সময়গুলো দেবিদ্বারের উন্নয়নের, দেবিদ্বারের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি নির্বাচনের পর দেবিদ্বারকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন এবং বাংলাদেশের অন্যান্য যে কোনো এলাকার চেয়ে দেবিদ্বারের মানুষের জন্য তিনি কিছু করতে চান, যার কারণে দেবিদ্বারকে সবাই মডেল হিসেবে মনে করে। তো হাসনাত এখানে গ্রামে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের আহারে তিনি কিন্তু তাদের সাথে অংশগ্রহণ করেছেন। তিনি বলছেন যে তিনি এতটাই ব্যস্ত যে কিন্তু কাজ করতে পারেননি। তো সেই জন্য আমরা সকাল থেকেই আমরা তাকে দেখছি যে খুব ব্যস্ত সময় পার করছেন। যদিও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার প্রার্থীতে বাতিলের পর হাসনাত আরও 5 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চলে যাচ্ছি সৈয়দপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। খালেদ, এখন একদমই যেহেতু আর অল্প কয়েকদিন বাকি আছে, কোনো দলের নেতাকর্মীরাই আসলে বসে নাই। আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুরে। এখানে বিএনপির যারা নেতাকর্মী আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে, বিএনপির নেতাকর্মীরা এখন খুবই ব্যস্ত সময় পার করছে গণসংযোগের ক্ষেত্রে এবং নীলফামারী 4 আসনের সৈয়দপুর যেহেতু একটি রাজনৈতিক জেলা বিএনপির জন্য, সেই জন্য তারা সৈয়দপুরটাকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং একই সাথে সৈয়দপুর যেহেতু ব্যবসায়িক জেলা, ব্যবসায়ীদেরকে নিজেদের পক্ষে টানার জন্য তারা প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা গণসংযোগ করছেন এবং তাদের নিজেদের প্রার্থীর জন্য তারা ভোট চাইছেন এবং এখানকার যিনি প্রার্থী আছেন আব্দুল গফুর সরকার, তার পক্ষে ভোট চাইছেন। এখন এখানকার নেতাকর্মীরা এখন যেটি দেখা যাচ্ছে যে প্রার্থী এক জায়গায় থাকলেও অন্যান্য জায়গায় নেতাকর্মীরা বসে নাই, এক জায়গায় প্রার্থী আছেন, অন্যান্য জায়গায় তাদের নেতাকর্মীরা
সেই তাদের বিএনপির অর্থাৎ ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে নেতারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু নীলফামারী 4 আসন 2টি উপজেলা মিলে এই আসনটি গঠিত এবং এই সৈয়দপুরের পাশাপাশি কিশোরগঞ্জ একটি পিছিয়ে পড়া জনপদ, সেই কিশোরগঞ্জের উন্নয়নের জন্য তারা বিশেষ করে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সৈয়দপুরের যে অসুবিধাগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যেন আরও উন্নত করা যায়, সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন। এবং যেটি হচ্ছে এই তারা চাচ্ছেন যে এই প্রার্থীরা তাদেরকে এবার ভোট দিয়ে সংসদে গিয়ে মানুষের সেবা করার সুযোগ দিবেন। তো এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে ধানের শীষের প্রচারণার সবশেষ অবস্থা। বদলে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। শিগগিরই নতুন নামে কাজ শুরু করতে আদেশ জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। পুলিশের মনোবল চাঙ্গা ও আগের চেয়ে অনেক বেশি কর্মক্ষম জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচন সুষ্ঠু করতে 3 বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই জেলা উপজেলায় পৌঁছে গেছে। সারা দেশে শুধু সেনাবাহিনী 7,731টি লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান উপদেষ্টা। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। সকালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গাজীপুরে পৌঁছান। পরিদর্শনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মতবিনিময় সভায় যোগ দেন 3 বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য সংশ্লিষ্টরা। মতবিনিময়ে জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়। হবিগঞ্জে ভোটারের প্রায় অর্ধেকই নারী। নির্বাচন এলেই তাদের ঘিরে নানা সমীকরণ সামনে আসে। প্রার্থীদের কাছে বৈষম্যহীন সমাজ আর নিরাপত্তার নিশ্চয়তা চান নারীরা। কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জে পুরোদমে বইছে নির্বাচনের হাওয়া। প্রার্থী সমর্থকদের পাশাপাশি ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। চায়ের স্টল, হাট বাজার কিংবা অলিগলি, সবখানেই নির্বাচন ঘিরে আলোচনা। জেলায় মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। ফলে অনেকের মতে এই নারী ভোটাররাই পাল্টে দিতে পারেন জয় পরাজয়ের সমীকরণ। রূপসজ্জা শিল্পী রিপা আলম পার্লার ব্যবসায় সফল হলেও নারী উদ্যোক্তা হওয়ায় প্রতিনিয়ত নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। আমরা যারা বিউটিফিকেশন বা বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট যারা আছে, অনেকে আমাদের হেয়ার করে দেখে, যাতে এই হেয়ার করে আমাদের না দেখে আর কি, ওইটা আমার রিকোয়েস্ট থাকবে। নারীদের অভিযোগ, বিগত সময়ে নারীর ক্ষমতায়ন আর বৈষম্যহীনতার কথা শোনা গেলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। সরকারি আসুক না কেন, নারী শিক্ষা এটাকে বাস্তবায়ন করতে হবে 100%। নারীদের যারা পিছিয়ে আছে তাদেরকে যেন একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্কুল, কলেজ, সব জায়গায় যে বৈষম্যের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এইগুলি থেকে যেন আমাদের সরকার আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে, আমাদের নারীর প্রতি সহিংসতা যেন বন্ধ হয়, এই আশা আমি ব্যক্ত করি আগামী সরকারের কাছে। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 18 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 9,28,000 আর নারী ভোটার 9,05,000। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ভোলায় গণসংযোগে জামায়াতের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন 6 জন। এছাড়া আলাদা প্রচারণায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সকাল 10টার দিকে দৌলত খানের মুন্সিরহাটে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন দলের কর্মী সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থীর লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ, কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে কাল সকাল 8টা পর্যন্ত। 24 ঘন্টার কর্মবিরতি শুরু হওয়ায় সকাল থেকে স্থবির হয়ে পড়ে বন্দর। বেসরকারি ডিপো থেকে বন্দরে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে বন্দরের ডিপো ও বেসরকারি ডিপোগুলোতে কন্টেনার জট পাচ্ছে। বন্দরে প্রায় 52,500 কন্টেনার জমেছে। এটি আমাদের এই স্থাপনা স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক একটি টার্মিনাল, এটা অপারেশনে আছে। এটি কোনো দেশকে দিয়ে দেওয়া মানে এটা দেশের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া। তড়িঘড়ি করে এটা ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিতে হবে, বিদেশি কোম্পানিকে দিতে হবে, এটা তো কোনো যুক্ত কথা নাই। আমাদের দাবি একটাই, সরকারকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার হাত থেকে বিরত হতে হবে, আর বিরত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই ছিল এখন দুপুরে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।